প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর মধ্যে আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি এস.এম. নজরুল ইসলাম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, গড়িয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয়। আবার তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের মূল আলোচনায় যাওয়ার আগে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, যাদের বিচক্ষণতায় আজকে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে শুভ সূচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম অধ্যায়। আলোচ্য বিষয় ব্যবস্থাপনার আওতা বা পরিধি, ব্যবস্থাপনা চক্র ও ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে আমি আলোচনা করব ব্যবস্থাপনার আওতা বা ব্যবস্থাপনার পরিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, কর্মসংস্থান, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ কার্যক্রমের যে সমষ্টি, কার্যক্রমের যে বাস্তব রূপদান, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার আওতা আলোচনা করতে যে ব্যবস্থাপনাকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা আছে। প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপনার আওতাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা আছে, যেমন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপনা অর্থাৎ আজকে যদি আমরা চিন্তা করি, একটা পরিবার পরিচালনা থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার অবস্থান বিদ্যমান। ব্যবস্থাপনার অস্তিত্ব ছাড়া, ব্যবস্থাপনার কার্যক্রম ছাড়া সুন্দর সুষ্ঠুভাবে কোনো কিছু কল্পনা করা যায় না। তেমনি আমরা এখন যে আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানের সফলতা, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অবস্থায় ব্যবস্থাপনা প্রয়োজন। ব্যবস্থাপনা ছাড়া একটা প্রতিষ্ঠানের মুনাফা, সফলতা, কাঙ্ক্ষিত প্রত্যাশা অর্জন করা সম্ভব নয়। তাই প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপনাকে আবার ভাগ করা হয়েছে চারটি ভাগে। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ক্লাব, হাট, বাজার, হসপিটাল, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেখানে ব্যবস্থাপনা মধ্যে যা কার্যক্রম পরিচালনা, তার সফলতা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আসে। রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, শিক্ষা প্রশাসন, ডাক ও টেলিযোগাযোগ, বিমান, বাংলাদেশ রেলওয়ে, সচিবালয়, সবখানে কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন। সব জায়গায় কিন্তু ব্যবস্থাপনা আওতাভুক্ত। ব্যবস্থাপনা ছাড়া সঠিকভাবে এগুলো পরিচালনা করা যায় না। এইগুলিও ব্যবস্থাপনা আওতাভুক্ত। ব্যবসায় সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠানকে সুন্দর, সফল, সার্থক, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই ব্যবস্থাপনার প্রয়োজন। সুষ্ঠু, সুন্দর ব্যবস্থাপনার প্রয়োজন। প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের সুন্দরভাবে পরিচালিত করতে গেলে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে গেলে ব্যবস্থাপনা এটিও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বলা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন
প্রতিষ্ঠান। আমরা যদি আন্তর্জাতিক অঙ্গনের দিকেও চিন্তা করি, জাতিসংঘ, IMF, বিভিন্ন রকমের বিশ্ব যে সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, সেখানে কিন্তু ব্যবস্থাপনা, বলিষ্ঠ ব্যবস্থাপনা সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা সুন্দর সুচারুভাবে পরিচালিত হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে আলোচনা করছিলাম প্রতিষ্ঠানভেদে ব্যবস্থাপনা আওতা। প্রতিষ্ঠানভেদে ব্যবস্থাপনার আওতাকে তাহলে আমরা কয়টি ভাগে ভাগ করছি? 4টি ভাগে। বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। কাজের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা, এরপর আমরা কাজের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা আওতা, অর্থাৎ প্রতিষ্ঠানের যে কাজ, কাজের দৃষ্টি, কাজের অবস্থা বুঝে ব্যবস্থাপনার আওতা তোমার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রাতিষ্ঠানিক পরিচালনা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, তারপর শ্রমিক কর্মীর পরিচালনা। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, একটা প্রতিষ্ঠানে কিন্তু ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন। প্রতিষ্ঠানের পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, কর্মী সংস্থা, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, প্রজেক্ট পর্যায়ে যেখানে কিন্তু সুষ্ঠু একটা ব্যবস্থাপনা প্রয়োজন কাজ বাস্তবায়নের জন্য, কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য, পর্যাপ্ত মুনাফা অর্জনের জন্য। তাই পরিচালনা ব্যবস্থাপনা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবস্থাপকদের ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার স্তর যদি আমরা পরের আলোচনা আমাদের আছে, তারপরে একটু বলি। ব্যবস্থাপকের ব্যবস্থাপনার যেমন উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, বিভিন্ন স্তর আছে। এখানে ফোরম্যানদের একজন ব্যবস্থাপক আছে, এরপরে মিড লেভেলের উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, সেগুলোর ব্যবস্থাপক আছে। অর্থাৎ এক একটা শ্রেণীর ব্যবস্থাপক তার ঠিক নিচের লেভেলের ব্যবস্থাপকদেরকে তাদের উপর আরো ব্যবস্থাপনা থাকে, তাই বলা হয়েছে ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। এরপর আসছে শ্রমিক কর্মীদের পরিচালনা। শ্রমিক কর্মীদের দ্বারাই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সফলতা, তাদের দ্বারাই অর্জিত কাঙ্ক্ষিত সফলতা তাদের কাজের মাধ্যম দিয়ে অর্জিত। কিন্তু তাদের জন্য পরিচালনা, তাদের জন্য দরকার একটা সুন্দর সুষ্ঠু দক্ষ ব্যবস্থাপনা। শ্রমিক কর্মীদের পরিচালনার জন্য সেখানে ব্যবস্থাপনা, আর সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের সফলতা অনেক অংশে। তাই বলা হয়েছে শ্রমিক কর্মী পরিচালনা ব্যবস্থাপনা দরকার, সেটাও ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৌশল প্রয়োগের ভিত্তিতে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা অবশ্যই একটা কৌশল, একটা কৌশলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা রণকৌশল অনেক সময় ব্যবহার করা হয় প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে গেলে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সফলতা আনতে গেলে, প্রতিষ্ঠানের উন্নতি করতে গেলে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে, তথ্য বিশ্লেষণ করতে, সেগুলোকে যাচাই বাছাই করতে। এটা হচ্ছে কৌশল প্রয়োগ। এটা হচ্ছে কৌশল। বিভিন্ন জায়গার তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী প্রক্রিয়াটা যদি নেওয়া যায়, পরবর্তী পদক্ষেপটা যদি নেওয়া যায়, সফলতা আসে। এগুলো হচ্ছে কৌশল প্রয়োগের ভিত্তিতে ব্যবস্থাপনা। কার্য বিভাগের দৃষ্টিভঙ্গিতে ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের সুবিধার্থে, প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য প্রতিষ্ঠানকে অনেকগুলো ভাগে, অনেকগুলো সেকশনে বিভক্ত করা হয়। সেখানে প্রত্যেকটা ভাগ, প্রত্যেকটা বিভাগে বা প্রত্যেকটা ব্যবস্থাপকের প্রয়োজন। যেমন ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ ইত্যাদি। এরপর হচ্ছে স্তর ব্যবস্থাপনা। ব্যবস্থাপকদের আবার স্তর আছে, যেমন সব ব্যবস্থাপককে একটা কার্যক্ষেত্রে একটা স্থানে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সাথে বিবেচনা চিন্তা করে ব্যবস্থাপকদের আবার অনেকগুলো স্তরে বিভক্ত করা হয়। যেমন উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। নিম্ন স্তরের ব্যবস্থাপনা থেকে যদি আমরা আসি, তাহলে সেখানে সুপারভাইজার 1 বা সুপারভাইজার 2, এরকম সেখানে তারা শ্রমিক কর্মীদের পরিচালনার জন্য
একদল ব্যবস্থাপক থাকে, তাদেরকে সুন্দরভাবে পরিচালিত করে। এরপর আহ, মধ্যস্তরের ব্যবস্থাপনা, যারা নিম্ন স্তরের ব্যবস্থাপনা পরিচালিত করে, নির্দেশনা দেয়। পর আসছে হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, যারা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে, পরিকল্পনা প্রণয়ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় যে আলোচনা করলাম সেটা হচ্ছে ব্যবস্থাপনার আওতা বা পরিধি। আমরা পিছনের কথাগুলো যদি একটু স্মরণ করার, সেটা হচ্ছে ব্যবস্থাপনা আওতা বা পরিধিকে কয়েকটা ভাগে ভাগ করে। প্রথমটি হচ্ছে প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনাকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে: সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। কাজের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনাকে, এরপর হচ্ছে কাজের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনা। কাজের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনাকে আবার তিনটি ভাগে ভাগ করেছে: প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা এবং শ্রমিক কর্মী পরিচালনা। তারপর আসছে কৌশল কর্মীর ভিত্তিতে ব্যবস্থাপনা, কার্য বিভাগের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনা, আর স্তরভেদে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা একটা গতিশীল প্রক্রিয়া। ব্যবস্থাপনা কার্যক্রম সার্বক্ষণিক প্রক্রিয়া থাকে। ব্যবস্থাপনাকে যদি আমরা একটা চক্রের মাধ্যমে, একটা সার্কেলের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটা যেখানে ব্যবস্থাপনার যে কাজগুলো, পরিকল্পনা, সংগঠন, সংস্থান, নির্দেশনা, পেশনা, সাজানো, নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার প্রতিটি কার্য ধারাবাহিক, একটি পর একটি এভাবে, এবং এটি ধারাবাহিক আকারে আবর্তিত। তাই আমরা যেটা বলতে পারি যে একটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা সর্বশেষ কাজের কাজের পরে ভিত্তি করে ব্যবস্থাপনা শুরুর কাজের ভিত্তিটা ধরে, এবং এটা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত ঠিক থাকবে, এটি বারবার আবর্তিত করতে থাকবে, এটি চলমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ধরে নিই যে জনাব মিস্টার সালে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক, তিনি কিছু শিল্প পণ্য তৈরি করবেন স্থির করলেন, এবং তবে তিনি পরিকল্পনা, লক্ষ্য স্থির করার পরে কাজটি কিভাবে করবে, কখন করবে, কতটুকু করবে, কার দিয়ে কিভাবে করাবে, তারপর তার জন্য একটা সংগঠন প্রয়োজন। প্রথমে কিভাবে করবে, কতটুকু করবে, কখন করবে, এটা হচ্ছে একটি পরিকল্পনা। তাদের দিয়ে কি কি উপকরণের সমন্বয়টা করা হবে, এটা হচ্ছে একটি সংগঠন, সুসংগঠিত। তারপর হচ্ছে কর্মী সংস্থান। কাজটি বাস্তবায়ন করতে গেলে একটু সুদক্ষ কর্মী বাহিনীর প্রয়োজন, সেখানে কর্মী সংস্থানের প্রয়োজন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের কাজের তদারকির জন্য কর্মীদেরকে কাজের নির্দেশনা দিতে হবে, কাজের নির্দেশ করতে হবে, তাদের কাজের তদারকি বা খোঁজ খবর নিতে হবে, নির্দেশনা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী কাজটি। এরপর কাজের গতি বাড়ানোর জন্য, কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, কর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য, প্রতিষ্ঠানের সফলতার জন্য, প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির জন্য কর্মীদেরকে উৎসাহ দিতে হবে। যেখানে কাজ করে তাদেরকে রাজি খুশি রেখে, তাদেরকে আর্থিক অনার্থিক বিভিন্ন রকম পেশনা দিয়ে তাদেরকে সন্তুষ্ট রেখে, তাদের দিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো বা কাজের গতিশীলতা। এরপর আসছে সমন্বয় সাধন, অর্থাৎ যাদের দিয়ে কাজ বাস্তবায়িত হবে, যারা কাজের সার্বক্ষণিক কাজের তদারকি, কাজ পরিচালনা, কাজকর্মের সার্বক্ষণিক যাদের দায়িত্ব, তাদের নিয়ে মাঝে মধ্যে বসতে হবে। সেটি হচ্ছে যে কাজ পরিকল্পনা অনুযায়ী কত দূর আগালো, পরিকল্পনা অনুযায়ী কাজ সেটা হচ্ছে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। সর্বশেষ হিসাবে নিয়ন্ত্রণ, যে আমার শুরুতেই পরিকল্পনা অনুযায়ী আমার কাজ কতটুকু বাস্তবায়িত হয়েছে আর কতটুকু বাস্তবায়িত হয়নি, না হওয়ার
পিছনে কি করে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। তো দেখা যায় যে প্রতিষ্ঠানের একটা নির্ধারিত কাজ যেটা নির্ধারণ করা হয়েছিল পরিকল্পনা হবে, সেটা 80% কাজ বাস্তবায়ন হচ্ছে, বাকি 20% কাজ বাস্তবায়ন হয়নি। 20% কাজ বাস্তবায়ন না হওয়ার পিছনে সমস্যাটা কোথায়, সেটাকে কিভাবে সমাধান করা যায়। তো এভাবে হচ্ছে ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা শুরুটা পরিকল্পনা দিয়ে, শেষটা হচ্ছে নিয়ন্ত্রণ দিয়ে, আর শেষ ব্যবস্থাপনার শেষ কাজ ব্যবস্থাপনা কত কাজের বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে যেটি আলোচনা করলাম সেটা হচ্ছে ব্যবস্থাপনা। এখানে আমরা আরেকটি উদাহরণ হিসাবে যদি তুলে ধরতে পারি, আরেকটি উদাহরণ হিসাবে এটা তুলে ধরতে পারি। যেমন যদি আমরা চিন্তা করি যে একটি আম গাছের জীবন চক্র, একটা আমের চারা থেকে আস্তে আস্তে পরিপূর্ণ একটা গাছ থেকে আবার যখন আম ধারণ করছে, আমটা যখন পরিপূর্ণ হচ্ছে, পেকে যাচ্ছে, সেটা কেউ না কেউ খাচ্ছে, মাটিতে ফেলে দিচ্ছে, তখন সেটা আবার একটা চারা হচ্ছে, সেই চারাটা আবার আস্তে আস্তে পরিপূর্ণ গাছে পরিণত হচ্ছে, সেটা আবার এক সময় আম দিচ্ছে। এভাবে মানে পরিকল্পনা থেকে সংগঠন, সংগঠন থেকে সংগঠন থেকে সংস্থান থেকে নির্দেশনা পরে আসছে আবার সমন্বয় সাধন পেশনা, তারপর নিয়ন্ত্রণ, পেশনা সমন্বয় সাধন, আবার নিয়ন্ত্রণ, এরপর দেখা যাচ্ছে আবার আবর্তিত আবার শুরু থেকে কাজ শুরু হচ্ছে পরিকল্পনা। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা বিভিন্ন স্তর। আমরা পিছনের আলোচনায় ব্যবস্থাপনা যেমন একটা পয়েন্ট আমাদের ছিল স্তর ব্যবস্থাপনা, সেখানে ব্যবস্থাপনা স্তর কথা চলে এসছে। ব্যবস্থাপনা স্তরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, আর উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি উপর দিক থেকে আসি, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা অর্থাৎ ব্যবস্থাপনা যারা শীর্ষে অবস্থান করে, যারা মূলত একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতি নির্ধারণ, সার্বিক কর্ম পরিকল্পনা সবকিছুর যে একটা নীতি নির্ধারণ করে, সেটা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক বা পরিচালক মন্ডলীর চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর, বা এই লেভেলটাকে বলা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক নীতি নির্ধারণ করে, নীতিমালা প্রণয়ন করে, পরিকল্পনা প্রণয়ন করে। এরপর আছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, অর্থাৎ মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের দ্বারা তাদের থেকে যে নির্দেশনা আসে, তাদের যে কর্ম পরিকল্পনা, তার যে নীতি নির্ধারণ, সেটা বাস্তবায়ন করার জন্য যারা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা তাদের দিয়ে বাস্তবায়িত হয়। আর উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক নীতি নির্ধারণ করে, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা মূলত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক ও নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। যেমন এখানে আমরা আগে উদাহরণ হিসেবে বলছি, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের উদাহরণ উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, তারপরে জেনারেল ব্যবস্থাপক, এ ধরনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আসছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা স্তরে যারা নিচের স্তরের অর্থাৎ ফোরম্যানদের নিয়ে যাদের কার্য পরিচালনা করে, যারা মূলত বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন করে, মধ্য স্তরের ব্যবস্থাপকদের নির্দেশ অনুসারে কাজ বাস্তবায়ন করে, তাদেরকে বলা হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপক। যেমন এখানে বলা হয়েছে এরিয়া ম্যানেজার, এই ধরনের কিছু লেভেল আছে, যেটাকে বলা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়,
আমরা আজকে আলোচনা করলাম তাহলে কি ব্যবস্থাপনা আওতা বা পরিধি, ব্যবস্থাপনা চক্র এবং ব্যবস্থাপনার স্তর। আমি ব্যবস্থাপনা স্তরটা সর্বশেষ দৃষ্টিপাত করি, সেটা যে ব্যবস্থাপনার স্তরকে তিনটি ভাগে ভাগ হয়েছে। উপর দিক থেকে আমরা আসলে ব্যবস্থাপক, মধ্য পর্যায়ে ব্যবস্থাপক, নিম্ন পর্যায়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় পর্যন্তই। করোনা পরিস্থিতির মধ্যে আমি আবারও বলি, যথেষ্ট সাবধানতার সাথে সবাইকে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবার, পরিজন, প্রতিবেশী সবাইকে সাবধান রাখতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি অনুযায়ী পরামর্শ দিতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, অনলাইনের সাথে থাকো, অনলাইনের ক্লাস কার্যক্রমের সাথে থাকো, এই কামনায় এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, নমস্কার।